চীনে স্কুলে চালু হচ্ছে এআই শিক্ষা। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত। উনের ভবিষ্যৎ নিয়ে আদালতের শুনানি। সর্বশেষ জানাবো, রাশিয়ায় $250 মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চীনে স্কুলে চালু হচ্ছে এআই শিক্ষা। চীনে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন মতে, চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর উদ্দেশ্যে এক নির্দেশনায় বলা হয়েছে, দেশের উদ্ভাবনী প্রতিভার চাহিদা মেটাতে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যার সমাধানের দক্ষতা বাড়াতে স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই শিক্ষার মান বাড়ানো জরুরি। নির্দেশনায় আরও বলা হয়, প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো উচিত। প্রাথমিকের শেষ ধাপে ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই সংক্রান্ত বিষয়াদি বোঝা ও তা প্রয়োগ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীরা এআই কেন্দ্রিক উদ্ভাবনী প্রকল্প তৈরি এবং এর উচ্চতর প্রয়োগের দিকে মনোযোগ দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে 2017 সালে একটি পরিকল্পনা পেশ করে চীন। এরপর 2018 সালে দেশের 5 শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করা হয়। মর্নিং পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রযুক্তি যুদ্ধ এবং চ্যাটজিপিটির মতো এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর জনপ্রিয়তার কারণে সাম্প্রতিক সময়ে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ আরও বেড়েছে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটি কম্পিউটার বিজ্ঞাপনের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষাক্ষেত্র, যেখানে পড়াশোনা করা হয় কিভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস 2024 উদযাপন করা হয়েছে। 16 ডিসেম্বর সকালে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন কক্ষে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও প্রবাসী বিশিষ্ট বর্গ ও বাংলাদেশের বন্ধুপ্রতিম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে একটি আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে 1971 সালে আত্মোৎসর্গকারী সকল শহীদদের এবং 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া তথ্য ও সম্প্রচার অধিদপ্তর থেকে প্রাপ্ত দিবসটির উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরাও জোরদার ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরে রাষ্ট্রদূত রকিবুল হকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। তিনি তার বক্তব্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের সকল কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান উল্লেখ করেন। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আরও বেশি করে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে তাদের প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশি ভাই বোনের অধিকার রক্ষা ও কল্যাণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় তিনি সকলের সাহায্য, পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন। মহান বিজয় দিবস 2024 উদযাপনের ধারাবাহিকতায় 17 ডিসেম্বর দূতাবাসে আগত প্রায় 4 শতাধিক কনসুলার সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিকে বিজয় দিবসের উদযাপনের সামিল করে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। উনের ভবিষ্যৎ নিয়ে আদালতের শুনানি। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট উন সুক ইউলকে তলব করেছেন দেশটির আদালত। সামরিক আইন জারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাকে। সোমবার দেশটির সাংবিধানিক আদালতে প্রেসিডেন্টকে অপসারণ বা পুনর্বহালের বিষয়ে মামলার শুনানি শুরু হয়েছে। সাংবিধানিক আদালতে মামলাটি নিয়ে আলোচনায় বসেন। রায় দেওয়ার জন্য আদালতের হাতে, তবে পর্যবেক্ষকেরা বলেছেন এই রায় আরও দ্রুত আসতে পারে। এপি মূলত প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রদ্রোহিতার শামিল কিনা সে বিষয়ে তদন্ত করে পুলিশ, দুর্নীতি দমন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ প্রতিনিধি দল গঠিত হয়েছে। উনকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে প্রেসিডেন্টের কার্যালয়ের আনুষ্ঠানিক অনুরোধ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। গত শনিবার উনের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে অনুমোদিত হয়। 3 ডিসেম্বর তার সামরিক আইন জারির সিদ্ধান্তের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রেসিডেন্ট হিসাবে তার ক্ষমতা আপাতত স্থগিত রয়েছে। সাংবিধানিক আদালত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। উন অপসারিত হলে 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে। সামরিক আইন জারির ঘোষণার পর থেকেই সিউলের লাখো মানুষ উনের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে। নিজের সিদ্ধান্তের ছাপায় গিয়ে উন বলেছেন, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি একটি রাষ্ট্রবিরোধী শক্তি। তাদের সামলে শাসন পরিচালনার জন্য এমন সামরিক আইন করা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল বলে দাবি করেন তিনি। এছাড়া অভিশংসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন উন। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের অনুরোধে উন সাড়া দেবেন কিনা তা এখনো অস্পষ্ট। একটি আলাদা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রোববার উনকে প্রসিকিউশন কার্যালয়ে তলব করা হয়, কিন্তু সেখানে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে উনের কার্যালয়ের পুলিশের তল্লাশি প্রচেষ্টাতে বাধা দিয়েছিল প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী। রাশিয়ায় $250 মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার। সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার রাশিয়ায় প্রায় $250 মিলিয়ন পাচার করেছে। এই অর্থ রাশিয়ায় পাচার করা হয়েছে মার্চ 2018 থেকে সেপ্টেম্বর 2019 সালের মধ্যে। সোমবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, পুরো অর্থ নগদ ডলার ও ইউরোর নোটে চলে যায় রাশিয়ায়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভনুকোভে বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়েছিল। রাশিয়া সিরিয়ার জন্য একটি আর্থিক লাইফলাইন হয়ে উঠেছিল, যাকে একসময় মারাত্মক বৈদেশিক মুদ্রার ঘাটির মুখে পড়তে হয়েছিল। অনেকদিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলতে থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা সিরিয়ায় অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কারণে এই অর্থ স্থানান্তর করা হয় মস্কোতে। এদিকে নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেনকার বলেছেন, আসাদ সরকারকে সেই সময়ে বিদেশে অর্থ পাচার করতে হয়েছে বা একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়েছে, যাতে তারা প্রয়োজনের সময় তার সাধ্যমতো ব্যবহার করতে পারেন। দীর্ঘকাল ধরে আসাদ সরকার বিদেশে অর্থ স্থানান্তরের এই কাজটি করে আসছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।